সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো। আমরা আবার ন্যারেশন ক্লাসে ফিরে আসলাম। আমাদের মনে আছে গত দুটো ক্লাস নিয়েছিলাম ন্যারেশনের উপরে, এবং সেটা ছিল ন্যারেশন পার্ট 1 এবং পার্ট 2, 13 এবং 16 তারিখ, যতটুকু আমার মনে পড়ে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ন্যারেশন, কিন্তু পার্ট 3, অর্থাৎ প্রথম 2 ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় ক্লাসে আছি ন্যারেশনের। এটা আমি স্মরণ করে দিতে চাই যে আমরা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র করে এক এক করে স্টেপগুলো শিখতেছি, এবং এটা আমাদের জন্য শিখতে খুব সুবিধা হবে। ঠিক আছে? তো আজকে তৃতীয় ক্লাস আমাদের, সবাইকে বলবো খুব মনোযোগ দিয়ে দেখার জন্যে এবং বাসায় অনুশীলন করার জন্যে। প্রথমেই গত 2 ক্লাসে আমরা যেটা দেখিয়েছিলাম যে ন্যারেশনে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে, বিশেষ করে গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে কয়েকটা বিষয়। আর সেক্ষেত্রে আমি 2টো বিষয় দেখেছিলাম। আজকে তৃতীয় বিষয়টা দেখাবো, ট্যাকটিক্সটা, যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা একটু দেখি কী ছিল সেটা। আমরা সহজেই একটু উদাহরণ দিই। হি সেড টু মি, I will go to college today. এই উদাহরণটা কিন্তু আমি গত ক্লাসে লিখেছিলাম বোঝার খাতিরে। তো সেটাকে আমি রিমাইন্ডার হিসেবে দিতে চাই যে এখানে বলেছিলাম যখনই তুমি ডিরেক্টকে ইনডাইরেক্ট করতে যাবে তখন তোমাকে যেটা মাথায় রাখতে হবে, এই ভার্বটা যদি পাস্টে হয় তাহলে তোমাকে আমি বলেছিলাম যে এখানে যে রিপোর্টেডের যে ভার্ব সেটাকেও তোমাকে ওই একইভাবে পাস্টে দিতে হবে, এবং এখানে যদি কোনো সময়বাচক এবং দূরত্ব জ্ঞাপক শব্দ থাকে সেটাকে চেঞ্জ করতে হবে। এটা আমাদের গত ক্লাসের আলোচনার বিষয় ছিল। এরপরে আমরা বলেছিলাম, এটা ছিল আমাদের ট্রিক নাম্বার 1। আমাদের কৌশল নাম্বার 1 ছিল কি? কৌশল নাম্বার 1 ছিল যে আমরা এটাকে পাস্টে পেলে এটাকেও আমরা পাস্টে করে ফেলবো, আর সময়বাচক বা দূরত্ব জ্ঞাপক কোনো শব্দ থাকলে সেটাকে আমরা পাস্ট করে ফেলবো। দ্যাট ইজ, এখানে যেহেতু এটা সেইড আছে তাহলে এটাকে আমরা কি করে ফেলবো? উড গো, উইল হয়ে যাবে উড, আর এক্ষেত্রে টুডে হয়ে যাবে দ্যাট ডে। এটাই ছিল কথা, ট্রিক নাম্বার 1। ট্রিক নাম্বার 2 ছিল আমাদের সেদিন যে এখানে যে কমা এবং ডাবল ইনভার্টেড কমা আছে, এই দুটোকে উঠে দিয়ে আমাদের মাঝখানে একটা কনজাংশন দিতে হবে। সেটা আমাদের ছিল ট্রিক নাম্বার 2 বা কৌশল 2। সেই কনজাংশন যেটা আমরা বলেছিলাম, কনজাংশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মাত্র 3টা কনজাংশন আছে। একটা হচ্ছে দ্যাট, আরেকটা হচ্ছে ইফ বা WH ওয়ার্ড, আরেকটা আমরা বলেছিলাম যে এই দুটো বাদে আরেকটা ব্যবহৃত হয়, সেটা হচ্ছে টু, যেটা যদিও কনজাংশন না। টু কিন্তু কনজাংশন না, সাবধান। কিন্তু দুটো অংশকে, অর্থাৎ এখানকার যে রিপোর্টিং পার্টটা এবং রিপোর্টেড পার্টটা, এই দুটোকে কমা ইনভার্ট কমা উঠিয়ে দিয়ে সংযোগ করতে কিন্তু সাহায্য করে। মাত্র 3টা কনজাংশন। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে দ্যাট হবে কোথায়? অ্যাসার্টিভ হলে দ্যাট হবে, সেটা আমরা বলেছিলাম। আমরা বলেছিলাম যে অপটেটিভ হলেও সেখানে দ্যাট হবে। আমরা বলেছিলাম এক্সক্লেমেটরি হলেও সেখানে দ্যাট হবে। আমরা বলেছিলাম ইম্পারেটিভ হলেও কিন্তু, ইম্পারেটিভ লেটযুক্ত হলেও কিন্তু সেখানে দ্যাট হবে, এটা আমরা বলেছিলাম। ইফ বা WH হবে তখনই যখন নাকি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেক্ষেত্রে ইফ বা WH, অর্থাৎ যদি WS ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা WS ওয়ার্ডই দিব। আর যদি সেটা নর্মাল ইন্টারোগেটিভ হয়, যেমন ডু ইউ ডু ইট, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, এই জাতীয় যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করব। আর যদি WS ওয়ার্ড দিয়ে শুরু হয়, ওয়াই আর ইউ ডুইং ইট, কিংবা আমরা বললাম হোয়াট হ্যাপেন্ড টু ইউ, হোয়াট আর ইউ ডুইং, যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা WS ওয়ার্ড দিয়ে করবো। আর টুটা হবে কখন? আমরা সেদিন বলেছিলাম ইম্পারেটিভ কিন্তু লেট ছাড়া। ইম্পারেটিভ কিন্তু লেট ছাড়া হলে আমরা সেক্ষেত্রে টু দিব। এটাই ছিল আমাদের কথা। আজকে যেহেতু আমাদের ট্রিক 1 এবং ট্রিক 2 শেষ হয়ে গেছে, অর্থাৎ কৌশল, তো এখন আমরা, এটা ছিল ট্রিক 1 যে এটা পাস্ট হয়ে যাবে আর দূরত্ববোধক শব্দগুলো চেঞ্জ হবে যদি এটা পাস্ট হয়। এটা ছিল 1 আর এটা ছিল 2। আজকে আমরা করব 3। সবাই মনোযোগ দিয়ে দেখো। 3, ট্রিক নাম্বার 3।
আমি আবার সেন্টেন্স লিখছি। হি সেড টু মি, I will go to college today. Okay? He said to me, I will go to college today. এক আর দুইয়ের পর যেটা আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে এই সেন্টেন্সটা কী ধরনের সেন্টেন্স, এটা আমাদের মাথায় নিতে হবে। এই সেন্টেন্সটা কী ধরনের সেন্টেন্স, এটা কিন্তু আমাদেরকে মাথায় নিতে হবে। তুমি দেখো এই সেন্টেন্সটার যে মুড, অর্থাৎ এই সেন্টেন্সটা কোন মুডে আছে সেটা কিন্তু আমাকে দেখতে হবে। তুমি দেখো এটা অ্যাসার্টিভ, কিংবা এটা হতে পারে, এটা অ্যাসার্টিভ আছে আমরা জানি, তাহলে এখানে মুডটা কি হতে পারে একটু সবাই একটু দেখি। অ্যাসার্টিভ হতে পারে, এটা ইন্টারোগেটিভ হতে পারে, এটা অপটেটিভ হতে পারে, এটা ইম্পারেটিভ হতে পারে, এটা এক্সক্লেমেটরি হতে পারে। সবাই একটু লক্ষ্য করো, এটা খুবই জরুরি যে আমরা যখন ন্যারেশন করব, ট্রিক নাম্বার 3 অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য, এখানে সেন্টেন্সটা হয় অ্যাসার্টিভ হবে, নয়তো ইন্টারোগেটিভ হবে, নয়তো অপটেটিভ হবে, নয়তো ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, এটা আমরা জানি। এবং অবশ্যই এই 5টা সেন্টেন্সের বাহিরে তো আর আমাদের সেন্টেন্সের ভাব, অর্থাৎ আমরা যদি সেটার কী বলে যে অর্থগত দিক থেকে দেখতে চাই, সম্ভব নয়। এখন এরকম সেন্টেন্সের উপর ভিত্তি করে তোমাকে এই ভার্বটাকে চেঞ্জ করতে হবে। আমরা কিন্তু এটাকে কনজাংশন দেখিয়েছিলাম 1 আর 2-তে, আমরা দেখেছিলাম যে এই ভার্বটা কীভাবে চেঞ্জ হয় আর টুডিটা কীভাবে দ্যাট ডে হয়ে যায় পাস্ট হওয়ার কারণে। কিন্তু এখন দেখব এই সেন্টেন্সের প্রকৃতির কারণে, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে এখানকার যে ভার্বটা, এই ভার্বটাকে এই সেন্টেন্সের যে কাইন্ডস, অর্থাৎ সেন্টেন্সের যে ভাব, সেই অনুযায়ী কিন্তু ভার্বটা চেঞ্জ হবে। কিপ ইট ইন মাইন্ড, ভাবটা কিন্তু চেঞ্জ হবে। কীভাবে আমি তোমাকে দেখাচ্ছি। মজার বিষয় হচ্ছে এখন এটা করতে গিয়ে আমাদের মুখস্থ করার দরকার নেই, আমি আবারও বলছি, মুখস্থের বিষয় না, বোঝার বিষয়। সেটা কি, তুমি দেখো এটা তো বিবৃতি, অ্যাসার্টিভটা হচ্ছে কি বিবৃতি, স্টেটমেন্ট, এম আই কারেক্ট? ইয়েস, এটা একটা ইন্টারোগেটিভ, সরি অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতি দেওয়া হচ্ছে, কিছু একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, তাই তো? ইন্টারোগেটিভ মানে হচ্ছে এখানে কোয়েশ্চেন করা হচ্ছে। এখানে অপটেটিভ আমরা প্রার্থনা করছি, আমরা দোয়া করছি, এই জাতীয় স্টেটমেন্ট বা এই জাতীয় কথা আমরা বলে থাকি। ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা আদেশ দিচ্ছি, উপদেশ দিচ্ছি, অনুরোধ দিচ্ছি, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, তাই না, বা হুকুম দেওয়া, হ্যাঁ, কারো কাছে কিছু চাওয়া, এই জাতীয় বিষয়গুলো আমরা ইম্পারেটিভ ক্ষেত্রে ব্যবহার করি। আর এক্সক্লেমেটরিতে বিস্ময়। তাহলে এক্ষেত্রে তুমি সেন্টেন্সের কাইন্ডসটা দেখে, সেন্টেন্সটার প্রকৃতি দেখে, অর্থাৎ সেন্টেন্সটা কিসে আছে সেটা দেখে তুমি ভার্বটাকে চেঞ্জ করে দাও। যেমন দেখো এখানে যদি এটা অ্যাসার্টিভ হয়, তাহলে তুমি ভার্বটাকে এটাকে চেঞ্জ করে তুমি কি করতে পারো, তুমি এটাকে সেইড রাখতে পারো অথবা টোল্ড করতে পারো। যদি অবজেক্ট থাকে তাহলে তুমি টোল্ড করে দাও। অর্থাৎ যেমন এখানে আছে হি সেইড টু মি, এখানে কিন্তু অবজেক্ট আছে, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু এটা অ্যাসার্টিভ, আই উইল গো টু কলেজ টুডে, তাহলে আমরা বলতে পারি হি টোল্ড মি। সেইড হবে না, কেন? যেহেতু এটা অ্যাসার্টিভ, তো সেইডও হয়, টোল্ডও হয়। বাট সেইড কখন হয়? যদি অবজেক্ট না থাকে। কিন্তু দেখো এখানে কিন্তু হি সেইড টু মি, সেইডের অবজেক্ট কিন্তু এখানে মি, তাহলে আমরা বলবো হি টোল্ড মি, হি টোল্ড মি, যেহেতু অবজেক্ট আছে। যদি অবজেক্টটা না থাকতো, ধরো এখানে শুধু শুধু এটা আছে হি সেড আই উইল গো টু কলেজ টুডে, তাহলে তুমি কিন্তু এখানে হি সেডই লিখতে, এখানে কিন্তু টোল্ড বলা যাবে না, কারণ এখানে অবজেক্ট নাই। বাট যদি এখানে অবজেক্ট থেকে যায় হি সেইড টু মি, তাহলে এখানে কিন্তু তুমি কি দিতে পারো, যেহেতু আমরা বলেছি অপশন হচ্ছে 2টা, সেইড বা টোল্ড, তাহলে আমরা এখানে টোল্ড দিব। কেন? শর্ত হচ্ছে যদি অবজেক্ট থাকে। তাহলে অ্যাসার্টিভের ক্ষেত্রে আমরা সেড বা টোল্ড দিব। এখন দেখো ইন্টারোগেটিভ হলে এই ভার্বটা চেঞ্জ হয়ে, আচ্ছা আমরা যখন ইন্টারোগেটিভ কোয়েশ্চেন করি, আমি যদি বলি হি সেইড টু মি হাউ আর ইউ, তাহলে এটা তো ডিরেক্ট একটা স্পিচ, তাই না? সে আমাকে বললো তুমি কেমন আছো, তাহলে নিশ্চয়ই এটা বলার সময় আমরা যখন ইনডিরেক্টলি বলতে চাই, পরোক্ষভাবে বলতে চাই, পরোক্ষ উক্তি দিক প্রকাশ করতে চাই, ব্যক্ত করতে চাই, তখন কি আমরা কি বলি, সে আমাকে প্রশ্ন করলো, না আমরা কি বলবো, সে আমাকে জিজ্ঞেস করলো, সে আমাকে জিজ্ঞেস করলো যে আমি কেমন ছিলাম, এই তো? তাহলে এই যে জিজ্ঞেস করাটা, তাহলে এখানে
ইন্টারোগেটিভ ভার্ব আসতেছে, দেখো তুমি এটা ইন্টারোগেটিভ ভার্ব আসতেছে, এটা এক্সক্লেমেটরি ভার্ব আসতেছে, এটা ইম্পারেটিভ বা অবজেক্টিভ আসতেছে। এখন যেহেতু এটা প্রশ্ন, তাহলে এইটাকে আমি এই প্রশ্ন কথাটাকে এখানে নিয়ে গেলাম, কী হবে আস্কড, ব্যাস হয়ে গেল, কারণ আমি জিজ্ঞেস করলাম। দ্যাট ইজ তুমি কিন্তু সেন্টেন্সটা ছিল অ্যাসার্টিভ, সেটাকে অ্যাসার্টিভ অনুযায়ী কিন্তু ভার্ব রাখলে, কিন্তু যখন ইন্টারোগেটিভ ছিল ইন্টারোগেটিভ ভার্বটাকে আমরা সরিয়ে এখানে নিয়ে আসলাম, আস্কডের মধ্যে দিয়ে নিয়ে আসলাম, তাহলে এখানে কি রয়ে গেল প্রশ্ন আমার। তুমি যদি ইন্টারোগেটিভ ভার্বটাকে এখানে নিয়ে আসো তাহলে এখানে কি রয়ে গেল, এটা অ্যাসার্টিভ হয়ে গেল, অর্থাৎ এই জায়গাটা তখন অ্যাসার্টিভ হয়ে যাবে। যখনই তুমি এখান থেকে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্ন ভাবটাকে নিয়ে আসবা ভার্ব হিসেবে, এই অংশটা অ্যাসার্টিভ হিসেবে রয়ে যাবে। আমি আবারও বলছি, ধরো অপটেটিভ, অপটেটিভে কি 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 বোঝায়? অপটেটিভ দ্বারা আমরা প্রার্থনা বোঝাই, আমরা কারোর জন্য দোয়া বোঝাই, তাই তো? কারোর জন্য প্রার্থনা করা, দোয়া করা, উইশ করা কাউকে। এখন কাউকে উইশ করা বা প্রে করা যদি সেন্টেন্স দ্বারা বোঝা যায় অপটেটিভে, যেমন আমি বললাম, ধরো আমরা এরকম বলতে পারি মে ইউ পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করো, দোয়া করছি, তাই না? তাহলে মে আল্লাহ হেল্প ইউ ইন দিস এন্টারপ্রেনার অর ইন দিস জব, তোমাকে আল্লাহ তাআলা সাহায্য করুক এই কাজের ক্ষেত্রে। এখন আমরা যদি অপটেটিভ বলি তাহলে যেহেতু এটা দ্বারা কি বোঝাচ্ছে, প্রার্থনা বোঝাচ্ছে, এই প্রার্থনা কথাটাকে আমি আস্তে করে এখানে নিয়ে আসবো। তাহলে প্রার্থনা ইংরেজি কী হবে? প্রেইড। অথবা আমি যদি উইশ করি কাউকে, কাউকে যদি উইশ করি, ওকে, যেমন আমি বললাম মে ইউ পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করো, এটা আমার একটা উইশ করা হলো তাকে, তাই না? এখন যদি উইশ করি তাহলে আমি এখানে কি লিখবো? উইশড। এখন যখন অপটেটিভের ভাবটাকে আমি এখানে নিয়ে আসলাম তাহলে কিন্তু এই জায়গাটা অ্যাসার্টিভ হয়ে যাবে। আবারও বলছি, অ্যাসার্টিভ হয়ে যাবে, তখন অপটেটিভ ভাবটা কিন্তু চলে গেছে এখানে। ঠিক একইভাবে দেখো, এখানে যদি ইম্পারেটিভ হয়, ইম্পারেটিভে কী হয় আমরা জানি সবাই, বলো ইম্পারেটিভে কী হয়? ইম্পারেটিভ হচ্ছে আমরা বলি যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, তাই না? নিষেধাজ্ঞা দিচ্ছি, কিংবা আমরা এরকমভাবে কমান্ড, কাউকে কিছু করতে আমরা বলছি যে মার্চ অন, চলতে থাকো, সামনের দিকে আগাও। তাহলে এই যে ভাবগুলো আমরা দিচ্ছি সেগুলোকে আমরা বলি ইম্পারেটিভ। তো যদি ইম্পারেটিভ হয় তখন ওই ভাব বুঝে, অর্থাৎ যে ভাবটা প্রকাশ করছে, যদি কাউকে হুকুম দেওয়া হয়, ধরো কাউকে কোনো কিছু করার জন্য অর্ডার দেওয়া হলো, তাহলে আমরা সেটা লিখবো কি? অর্ডার্ড। যদি কাউকে এরকম অ্যাডভাইস দেওয়া হয় তাহলে আমরা কি লিখবো? অ্যাডভাইসড। যদি কাউকে এরকম কোনো কিছু করতে হুকুম দেওয়া হয় সেক্ষেত্রে আমরা লিখবো কি? কমান্ডেড। কমান্ডেড। অথবা কারো কাছ থেকে কিছু চাওয়া হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো? চাওয়া, বেগড। তোমাকে মনে রাখতে হবে যে ইম্পারেটিভ ভাবটা দ্বারা যেটা বোঝাবে ওই ভাবটাই আমি ভার্ব হিসেবে নিয়ে আসবো এখানে, আর অংশটা কি হয়ে যাবে? রয়ে গেল, এটাকে অ্যাসার্টিভ হয়ে যাবে। ঠিক এক্সক্লেমেটরি ক্ষেত্রেও তাই। তুমি একটু দেখো, যদি সেটা এক্সক্লেমেটরি হয়, এটা দ্বারা বিস্ময় বোঝায়, কোনো কিছুতে আমরা বিস্মিত হই, আমরা অবাক হই, সেটা দুঃখ প্রকাশ হতে পারে, সেটা সুখ আনন্দ প্রকাশ হতে পারে। প্রকাশটা যাই হোক সেখানে আমাদের মনে রাখতে হবে সেই প্রকাশটায় যেহেতু বিস্ময় প্রকাশ করছে এক্সক্লেমেটরিতে, তাহলে বিস্ময় কথাটা আমরা নিয়ে আসি বিস্মিত হওয়া, এক্সপ্লেইন। আমরা দিয়ে দিলাম এক্সপ্লেইনড। তাহলে এখন দেখো আমরা এক্সপ্লেইন দিয়ে দিলাম, বিস্মিত হলো, কারণ এখানে বিস্ময় প্রকাশ করছে। এখন তুমি যদি দেখো যে স্যার বিস্ময় প্রকাশ করছে, কিন্তু এখানে বিস্ময় প্রকাশ হচ্ছে, স্যার দুঃখ প্রকাশ হচ্ছে, এখানে সে তার সুখ প্রকাশ হচ্ছে, এখানে তার জয়, তার একটা মানে আনন্দ প্রকাশ হচ্ছে। যদি এরকম হয় তাহলে তুমি যোগ করে দাও এক্সক্লেইমড উইথ সরো, আমরা বলতে পারি এক্সক্লেইমড উইথ সরো, কিংবা এক্সক্লেইমড উইথ জয়, অর্থাৎ এক্সপ্লেইমড ইন গ্রিফ, দুঃখ প্রকাশ করে বলছে, বিস্ময় প্রকাশ করছে দুঃখ দিয়ে। এইভাবে তুমি লক্ষ্য করো, তাহলে আমরা যেটা বলছি আজকে, যে যখন নাকি তুমি ন্যারেশন চেঞ্জ করবা, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবা, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আমার এই যে ভার্বটা, এই ভার্বটাকে চেঞ্জ করার কৌশলটা কি? এখানে যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সের যে ভাবটা, অর্থাৎ অ্যাসার্টিভ হলে আমরা এখানে সেড বা টোল্ড, এখানে যদি ইন্টারোগেটিভ হয় এখানে নিয়ে আসবো আস্কড, এখানে যদি অপটেটিভ হয় নিয়ে আসবো প্রেইড বা উইশড, যদি এখানে
অপটেটিভ বোঝায় প্রেড বা উইস্ট, ইম্পারেটিভ বোঝায় তাহলে ইম্পারেটিভে যেটা বোঝায় সে অনুযায়ী হতে পারে এটা অর্ডার, হতে পারে অ্যাডভাইসড, হতে পারে সেটা কমান্ড, হতে পারে এটা চাওয়া, বেগ। ক্লিয়ার? এবং যদি বিস্ময় বোঝায় সেক্ষেত্রে আমরা এক্সপ্লেইন, এখন যদি দুঃখ প্রকাশ করে এক্সপ্লেইন উইথ সরো, যদি আনন্দ প্রকাশ করে এক্সপ্লেইন উইথ জয়, এইভাবে কিন্তু আমরা লিখব। এখন মজার ব্যাপার, আমরা যে এই ভাবটাকে নিয়ে আসলাম তাইলে এই জায়গাটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। মনে রাখবা অ্যাসার্টিভ হয়ে যাবে এবং প্রত্যেক ক্ষেত্রে তখন আমাদের কি হয়ে যাবে? একটা ফুল স্টপ বসবে। আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখো। আমরা লিখলাম হি সেইড টু মি হাউ আর ইউ। আচ্ছা দেখো, হি সেইড টু মি হাউ আর ইউ, সে আমাকে বললো আপনি কেমন আছেন, তাই না? হি সেইড টু মি হাউ আর ইউ। তাহলে এই জায়গাটায় তোমাকে এটা মনে রাখতে হবে যে যেহেতু এটা কোয়েশ্চেন, তাহলে কোয়েশ্চেন হলে জিজ্ঞেস করা, তাহলে আমি আসছি কি করব? জিজ্ঞেস করাটাকে আমি এখানে নিয়ে আসবো। তো জিজ্ঞেস করলে এখানে কি হবে? এখানে আমরা দিব আস্কড। তাহলে কি হচ্ছে দেখো, হি আস্কড মি, কারণ এখানে জিজ্ঞেস করা বোঝাচ্ছে। চলে গেল। এখন চলে যাওয়ার পর আমরা ট্রিক 2তে দেখিয়েছিলাম সেকেন্ড ক্লাসে যে এখানে একটা কনজাংশন বসবে। অ্যান্ড কনজাংশন বসানোর নিয়মটা কী ছিল মনে আছে নিশ্চয়ই? আমরা বলেছিলাম যে যদি ইন্টারোগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে ইফ বা ডাব্লিউএস ওয়ার্ড বসবে। তো যেহেতু এটা ইন্টারোগেটিভ ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, এটাই কনজাংশন হবে। তাহলে আমরা এখানে কি দিব? হাউ। এখানে দিব আমরা হাউ। তাহলে হি আস্কড মি হাউ। এখন একটু আগেই কিন্তু আমি তোমাদেরকে বলেছি আজকে যে এই জায়গাটা কিন্তু অ্যাসার্টিভ হয়ে যাবে। মনে রাখো, যখন তুমি কনজাংশন ব্যবহার করবে তার পরের অংশটা কিন্তু অ্যাসার্টিভ হয়ে যাবে। কোথায়? ইনডিরেক্টে। কখন? যখন নাকি তুমি এই ভাবটাকে এখানে নিয়ে আসছো, অর্থাৎ ইন্টারোগেটিভ ভাবটাকে কিন্তু তুমি এখানে নিয়ে আসছো। এখানে একটা ভাব ছিল, এখানে একটা মুড ছিল, মুডটা ছিল প্রশ্ন, ওই প্রশ্নটাকে এখানে নিয়ে আসছি। তাহলে এটা আমি অ্যাসার্টিভ পড়ে দিই। তো অ্যাসার্টিভ পড়লে কী লাগবে? সাবজেক্ট আগে থাকবে। তাহলে এখন দেখো সাবজেক্ট হাউ আর ইউ। এখন আমরা দেখি ইউ বলতে এখানে কাকে বোঝাচ্ছে? তুমি নিজেই প্রশ্ন করো। ইউ বলতে তো আমাকে বোঝাচ্ছে, তাহলে ইউ বলতে আমাকে বোঝাচ্ছে মি। তাহলে নিশ্চয়ই মি এর সাবজেক্ট ফর্ম কি তোমরা সবাই জানো? যেহেতু আমরা সাবজেক্ট বসাতে হবে আর অ্যাসার্টিভ করবো, অ্যাসার্টিভের প্রথমে কী হবে? সাবজেক্ট বসবে। তাহলে মি আমাকে বলছে, তাহলে মি এর সাবজেক্ট ফর্ম কি? আই। তাহলে আমরা দিয়ে দিলাম আই। আর প্রথম ট্রিকে আমরা বলেছিলাম যে এটা যদি পাস্টে হয় তাহলে এই ভাবটাও পাস্টে হয়ে যায়। তুমি প্রয়োজনে রিভিশন দিতে পারো। 13 তারিখে লেকচার পার্ট 1-এ আমরা বলেছি যদি এটা পাস্টে হয় তাহলে এখানকার ভাবটাও পাস্টে হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু আই বলেছে তাহলে এখানে পাস্ট হবে এটা ওয়াজ। এখন আমরা যদি ওয়াজ দেই তাহলে আর কিছুই থাকে না, এটাও চলে গেল, এটার পরিবর্তে এটা দিলাম, এটা পাস্ট হয়ে গেল। তাহলে এখন কি হয়ে যাবে? ফুল স্টপ হয়ে যাবে। এখন কি হয়ে গেল দেখো, এটা কিন্তু অ্যাসার্টিভ হয়ে গেল, কিন্তু আমাদের যে মুড ভাবটা সেই ভাব কিন্তু রয়েই গেল। এটা কোশ্চেন করেছিল, আমরা কিন্তু বলেছি হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো হাউ আই ওয়াজ, আমি কেমন ছিলাম, সে আমাকে জিজ্ঞেস করলো। তাহলে আমাকে জিজ্ঞেস করলো সেই ভাবটা তো আমি নিয়ে আসছি, ব্যাস ইনডাইরেক্ট শেষ হয়ে গেল। তার মানে কি? আমরা দেখি আরেকটা উদাহরণ, সবাই দেখো, লিখে নাও। আমরা যদি বলি এরকম, জামাল said to me I want to go out now. Jamal said to me, জামাল আমাকে বলল I want to go out now, আমি এখন বাইরে যেতে চাই। ঠান্ডা মাথায় দেখো, আমরা কিন্তু চেঞ্জ করছি। তাহলে কৌশল 1, 2, 3 তিনটা দিয়েই। 1-এ কী ছিল? আমাকে দেখতে হবে এটা পাস্টে আছে কিনা। যে বলছিলাম যদি এটা পাস্টে হয় তাহলে এখানে আমার ভার্ব কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, পাস্টে চলে যাবে। আর এখানে সময়বাচক দ্রুতবাচক তাহলে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কিসে আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সেইড অবশ্যই পাস্ট ফর্ম। তো যেহেতু এটা পাস্ট তাহলে এটাও পাস্ট হয়ে চলে যাবে, এটাও কী হয়েছে? পাস্টে, অর্থাৎ ওই অতীত
যে ডিস্টেন্সটা এটা বোঝানোর জন্য সময়টাও সেই দিকে চলে যাবে, অতীতের দিকে চলে যাবে। তাহলে আমরা এখানে কি বলতেছি, সেইড আছে, তাহলে ওয়ানটা হয়ে গেল, ওয়ান্টেড এক ধাপ পেছনে, মানে অর্থাৎ আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, এটা পাস্ট ইনডিফিনিট করে ফেললাম, শেষ। আর নাও আছে, নাওকে আমরা কি করে ফেললাম, দেন। নাও থাকলে দেন হয়, যেহেতু এটা অতীত করতে হবে। তাহলে এইটার কারণে, এই সেইটের কারণে আমরা এটা কি করলাম, পাস্টে আছে পাস্টে করে ফেললাম এবং দূরত্ব দেখালাম, সময়বাচক দূরত্ব দেখালাম। নাও আছে দেন করে ফেললাম। এখন দেখো ট্রিক টু, ট্রিক টুতে একটা কনজাংশন দিতে হবে। সো তুমি দেখো এখানে কি আছে, আই ওয়ান্ট টু গো আউট নাও, অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাসার্টিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি যদি হয় সেক্ষেত্রে আমরা কি করে করবো, কনজাংশন দ্যাট। সো বসায় দাও দ্যাট, দিলাম দ্যাট বসিয়ে, হয়ে গেল। এখন তৃতীয় ট্রিক, অর্থাৎ তৃতীয়টা কি করব, চেঞ্জ করতে গেলে আমাকে দেখতে হবে এই ভার্বটাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য নিয়ম কি, দেখতে হবে এটা কিসের ভাবে আছে। আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাসার্টিভ, এটা বিবৃতিমূলক বাক্য। তাই যেহেতু আই ওয়ান্ট টু গো আউট নাও এটা একটা বিবৃতিমূলক বাক্য, তাহলে সেক্ষেত্রে সেইড অথবা টোল্ডকে আমরা ব্যবহার করবো। এম আই কারেক্ট? সো অ্যাজ ইট ইজ, হোয়াট শুড আই সে, ইট হ্যাজ ইটস অবজেক্ট। যেহেতু সেইডের এখানে অবজেক্ট আছে, তাহলে আমরা কি ব্যবহার করবো, একটু আগেই কিন্তু শিখিয়েছি যে অবজেক্ট থাকলে টোল্ড হবে, যদি অ্যাসার্টিভে, তাহলে এখানে কি হবে, টোল্ড হয়ে গেল। তাহলে জামাল সরি জামাল টোল্ড মি দ্যাট, এই যে ওয়ান্টেড দেন। সো নাও এখানে কি আছে বলেন তো, এখানে আছে আই, এখানে কি আছে আই, তাহলে হি সেড টু মি আই ওয়ান্ট টু, আইটা কে, আইটা তো জামাল। তাহলে জামালকে যদি আমরা এখানে বসাতে চাই, অবশ্যই আমরা জামালকে বসাবো না, যেহেতু নাউন একবার বসিয়ে ফেলছি, তাহলে তার প্রোনাউন ব্যবহার করব। তাহলে জামালের প্রোনাউন কি হবে, হি। তাহলে এখানে ব্যক্তি হি ওয়ান্টেড যা আছে তাই, টু গো আউট দেন, ফুল স্টপ। লক্ষ্য করো একটু আগে বলেছিলাম যে এটা কিন্তু কি হয়ে যাবে, অ্যাসার্টিভ হয়ে যাবে। দেখো হি ওয়ান্টেড টু গো আউট দেন, এখানে কিন্তু অ্যাসার্টিভ হয়ে গেছে, বাট ওই যে ভাবটা অ্যাসার্টিভ, সেই ভাবটাকে আমরা এখানে নিয়ে আসছি যে এটা অ্যাসার্টিভ। আর আমরা বলেছি চেঞ্জ করলেও এটা অ্যাসার্টিভ হয়ে যাবে, মানে বারবার এই ক্ষেত্রটা কিন্তু অ্যাসার্টিভ ফর্মে থাকবে যখন তুমি ইনডিরেক্ট করবা। কিপ ইট ইন মাইন্ড। তাহলে আমরা একটু দেখি, আরেকটা উদাহরণ প্লিজ। সেটা হচ্ছে, আমরা একটা উদাহরণ দেখি আরেকটা। মানিক মানিক সেড গো আউট অফ মাই সাইট। এখন নিশ্চয়ই কাউকে বলছে, এখানে একটা অবজেক্ট দেওয়া উচিত, কারণ কাউকে বলছে তুমি আমার সামনে থেকে চলে যাও, আমার দৃষ্টির থেকে। মানিক সেইড টু মি, আমরা জাস্ট উদাহরণ বোঝার জন্য আমরা এভাবে সহজ করে লিখতেছি, কনসেপ্টটা মাথায় থাকলে কিন্তু হবে, তাহলে আমরা লিখতে পারবো। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে যে মানিক সেইড টু মি, মানিক আমাকে বলল যে আমার সামনে থেকে, আমার দৃষ্টি থেকে তুমি এখান থেকে সরে যাও, চলে যাও। এখানে বলছে যে এখানে এই ভাবটা কি, লক্ষ্য করো, এই এটা দ্বারা ইম্পারেটিভ একটা মুড, কাউকে বলা হচ্ছে তুমি এখান থেকে চলে যাও। এখন সে কি আমাকে অর্ডার করলো, না আমাকে অ্যাডভাইস করলো, না আমাকে সিম্পলি বললো, এটা তুমি চিন্তা করো। গড অফ মাই সাইড, অর্ডার করলো যাও এখান থেকে, তাই না? তাহলে আমরা এখান থেকে যেহেতু এখানে বুঝতেছি সে আমাকে অর্ডার করলো, তাহলে এই জায়গাটায় আমি আস্তে করে এই অর্ডার কথাটাকে নিয়ে আসি। অর্ডার আমরা এখানে বলতে পারি, অর্ডার বলতে পারি। তাহলে কি অর্ডার, যেহেতু ওটা অর্ডার বোঝাচ্ছে, তাহলে আমরা কি বুঝবো, মানিক অর্ডার্ড মি হয়ে গেল। কিন্তু কেন, কারণ এটা হচ্ছে কিসে, এটা দ্বারা একটা নির্দেশ করা হচ্ছে কাউকে, তাহলে অর্ডার করা হচ্ছে, তাহলে অর্ডারের জায়গায় আমরা অর্ডার নিয়ে আসলাম, এটা অর্ডার করা হচ্ছে। এখন এখানে আমাদের কি লাগবে, আমরা বলেছিলাম যে এখানে একটা কনজাংশন লাগবে। এখন কনজাংশনটা আমরা কীভাবে দিব, দেখতে হবে এটা ইম্পারেটিভ, এবং ইম্পারেটিভ কী দিয়ে শুরু হয়েছে, লেট দিয়ে না লেট ছাড়া। তো যেহেতু লেট ছাড়া শুরু হয়েছে, লেট ছাড়া ভাব দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমি বলেছিলাম যে মাত্র 3টা কনজাংশন, দ্যাট, আর একটা হচ্ছে ইফ, WH, আর ওই 3 কনজাংশন বাদ দিলে আরেকটা হয় টু। তো যেহেতু এটা ইম্পারেটিভ এবং এটা লেট ছাড়া, তাহলে আমরা টু দিব, মি টু।
এখন যেহেতু টু দিয়েছি তাহলে এর সাথে কিন্তু আমরা গো দিলে এখানে আর অ্যাসার্টিভ করার প্রয়োজন নাই। কেন? কারণ অলরেডি টু যেহেতু একটা গো ভার্বের সাথে বসে ইনফিনিটিভ একটা রিলেশন তৈরি করছে, এখানে আর সাবজেক্ট আসার দরকার নেই। তার মানে এই ইম্পারেটিভের ক্ষেত্রে যদি লেট ছাড়া তোমার কোনো ভার্ব থাকে, সেক্ষেত্রে জাস্ট টু দিয়ে যোগ করে দিলেই কিন্তু এটা একটা ইনফিনিটিভ ফর্ম হয়ে যায় এবং এটা কিন্তু সেন্টেন্সের অর্থ তৈরি করে ফেলে। ফলে আমরা টু গো যা আছে তাই, আউট অফ। এখন মাই বলছে, তো মাই বলতে কার? দেখো এটা ফার্স্ট পার্সন, কাকে বোঝাচ্ছে? মানিককে। ফার্স্ট পার্সন অবশ্যই মানিক কথা বলছে এটা, তাহলে মানিকের কথা। তাহলে মানিক কিসে আছে? থার্ড পার্সন। অর্থাৎ এখানে ফার্স্ট পার্সন দিয়ে কাকে বোঝাচ্ছে? মানিককে। তাহলে মানিকের যদি আমরা মাইকে এই মানিক দ্বারা এখানে যদি প্রনাউন দিতে চাই, তাহলে আমরা এখানে কি দিব? হিজ, অর্থাৎ তার দৃষ্টি থেকে, সিজ সাইট, SIGST। তাহলে এখন সবাই একটু লক্ষ্য করো, তাহলে এখানে কি হলো যে মানিক অর্ডার্ড মি টু গো আউট অফ হিজ সাইট। সে আমাকে অর্ডার করলো যে আমি যেন তার সাইট থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে যেন, তার দৃষ্টি থেকে যেন আমি সরে যাই, ওকে, তার সামনে থেকে আমি চলে যাই। তাহলে ব্যাপারটা এই, তাহলে মূল ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। আরেকটু জিনিস দেখি, উদাহরণ দেখি। আরেকটু দেখি, আমরা বললাম মাদার সেইড মাদার সেইড মে আল্লাহ ব্লেস ইউ। তো মা বলল যে আল্লাহ তোমার সহায় হোক, ওকে, আল্লাহ সহায়ের জন্য সে আমাকে প্রার্থনা করছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে। তাহলে ভাবটা কি আমরা দেখে নিই। এখানে ভাবটা বোঝাচ্ছে প্রার্থনা। তাহলে প্রার্থনা ভাব হলে কী হবে? এই সেইডের জায়গায় আমরা ওই ভাবটাকে নিয়ে আসবো, প্রার্থনা ভাবটা। তাহলে প্রার্থনার জন্য কী হবে? প্রেইড। তাহলে আমরা এখানে দিলাম প্রেইড। টোটাল স্টেটমেন্টটায়, টোটাল বাক্যটায় আমরা দেখব যে এখানে ভাবটা কি, মুডটা কি। মুডটা হচ্ছে প্রার্থনা হচ্ছে। তাহলে প্রার্থনার ক্ষেত্রে আমরা কি আনবো? প্রেইড আনবো, তাই না? প্রার্থনার ক্ষেত্রে আমরা প্রেইড আনবো। তাহলে এখানে প্রেইড দিলাম। দেওয়ার পরে এখানে দেখো আমাদের যেহেতু এটা অপটেটিভ, আমরা বলেছিলাম যে এখানে আমাদের কনজাংশন যোগ করতে হবে। তাহলে এখানে কনজাংশন প্রেইড দ্যাট। তাহলে মাদার প্রেইড দ্যাট, মাদার প্রেইড দ্যাট। এখন এটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ মোডে চলে যাবে। বলছিলাম যে যখন তুমি এই ভার্বটাকে নিয়ে আসলা তখন বাকি অংশটা অ্যাসার্টিভ হয়ে যায় এবং সেটা কিন্তু ফুল স্টপ বসে। তাহলে আমরা দেখি এখানে সাবজেক্ট কে? আল্লাহ। তাহলে আমরা এখানে কি বুঝবো? দ্যাট আল্লাহ। এখন মে, এখন এটা যেহেতু পাস্টে আছে, তাহলে এখন মেয়েটাকেও আমরা পাস্ট ফর্মে নিয়ে যাব ভার্ব হিসেবে। তাহলে আমরা কি বলবো? মাইট ব্লেস ইউ আছে। এখন ইউ এখানে একটু বুঝে নিতে হবে ভাবটা, যে আসলে মাদার সেইড মে আল্লাহ ব্লেস ইউ, এটা আমাকে বলছে, মানে আমাকে বলছে সেইড টু মি। আমরা যদি মনে মনে ধরে নিই এখানে এটা মি, মাদার সেইড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, তাহলে আমরা এখানে কি বলবো? মাদার প্রেইড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি, অর্থাৎ আমাকেই বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে স্টুডেন্ট আমি যেটা বলবো তোমাদেরকে, যে আসলে আমাদেরকে যখন ন্যারেশন করতে হয় তখন আমাদেরকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে চেঞ্জ করার সময়, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে। সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে সহ 3টা ক্লাসে এটা দেখানোর চেষ্টা করলাম। আর সেটা কি? একটা হচ্ছে, আমরা একটু মুছে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা একেবারে শেষ পর্যায়ে ক্লাসে সেটা কি ছিল আমি একটু স্মরণ করাই দিই সবাইকে, মনে রাখো। এক, সেটা ছিল কি? আমাদের রিপোর্টিং ভার্ব যদি পাঁচটা হয় তাহলে আমাদের রিপোর্টের স্পিচের ভার্বও চেঞ্জ হবে। তাহলে আমি এটা একটু লিখে দিচ্ছি। রিপোর্টিং ভার্ব পাস্টে হলে রিপোর্টেড ভার্ব এর ভার্ব, অর্থাৎ ফাইনাইট ভার্ব এবং রিপোর্টেড স্পিচের ফাইনাইট ভার্ব এবং সময়বাচক বা দূরত্ব জ্ঞাপক শব্দের চেঞ্জ হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা, এটা আমরা প্রথমেই বলে ফেলছি। আর যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্টে না হয়, অর্থাৎ যদি প্রেজেন্ট বা ফিউচার, তাহলে চেঞ্জ করার দরকার নেই। অর্থাৎ ভার্বও চেঞ্জ হবে না এবং তোমার সময়বাচক শব্দ চেঞ্জ হবে না, দ্রুতবাচক শব্দ চেঞ্জ হবে না।
এটা কিন্তু রেকর্ডটা দেখে বারবার এটাকে মাথায় রাখবা। 2 নাম্বার আমরা বলবো যে 2 নাম্বার ট্রিক কী ছিল, কনজাংশন, অর্থাৎ রিপোর্টিং ও রিপোর্টেড স্পিচ এর মাঝে কনজাংশন বসবে, এটা আমরা বলেছি এবং উদাহরণ দেখেছি। আর 3 নাম্বারটা আজকে দিয়ে আমরা শেষ করেছি। 3 নাম্বারটা কী ছিল মনে আছে নিশ্চয়ই, যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচের ভাব অনুযায়ী এর সেন্টেন্স অনুযায়ী বসবে। এই 3টা জিনিস যদি আমরা মাথায় রাখি আসলে আমাদের বেসিকটা হয়ে যায়। তো আমি তোমাদেরকে বলবো যে আমার গত 3টা ক্লাস আজকে সহ এই 3টা ক্লাসকে তুমি খুব ভালো মতো রিভিশন দাও, আর সেখানে তুমি দেখে নাও যে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা যায়। আর সেক্ষেত্রে 3টা রুলই হচ্ছে মূল, এই 3টাই হচ্ছে বেস, এই 3টাই হচ্ছে আসল। এই 3টাকে সবসময় মাথায় রেখে সামনের ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে আমাদেরকে প্যাসেজ ন্যারেশনের দিকে আমরা যাব এবং প্যাসেজ ন্যারেশনের কী কী জটিলতাগুলো আছে সেগুলো আমরা শেষ করতে পারবো। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমার এই কথাই রইল যে আজকে এ পর্যন্ত 3টা ক্লাস হলো ছোট ছোট করে। এই 3টা ক্লাসকে কম্বাইন করে তুমি এটাকে রিভিশন দাও, বারবার দেখো এবং এই বেসিক্সটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমরা নেক্সট ক্লাসে এই প্যাসেজ ন্যারেশনের দিকে আগাবো এবং মাঝখানে যদি ক্ষুদ্র কোনো কী বলে যে ব্যতিক্রম থেকে থাকে সেই বিষয়টা আমরা আলোচনা করব। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি। তোমরা আশা করি সামনের ক্লাসগুলোতেও একইভাবে যেভাবে তোমাদের উপস্থিতি দেখিয়েছো সেভাবে থাকবে। ধন্যবাদ সবাইকে।